শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সব। স্বাগতম আমার এই আদর্শ বিদ্যানিকেতন ইউটিউব চ্যানেলে। তোমরা সকলেই জানো বা অবগত আছো, আমি তোমাদের বেশ কয়েক মাস ধরে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ক নানা অধ্যায়ভিত্তিক আলোচনা করে থাকছি। তোমরা সকলে উপকৃত হচ্ছ। যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আশা করি ভালো লাগবে। আজকের আলোচনার টপিক হচ্ছে ভারতবর্ষ গল্পটা। এটি একটি ছোট গল্প, বিগত গল্পগুলির মতো। এর আগে তোমাদের আমি করিয়েছিলাম ভাত গল্প, করিয়েছিলাম কে বাঁচায় কে বাঁচে গল্প। সেগুলো যেমন ছোট গল্প, এটিও ঠিক একই রকম ছোট গল্প। ছোট গল্প কি এর আগে বিস্তারিত আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, আজকে সে প্রসঙ্গে আসছি না। আজকে একদম সরাসরি গল্পের মধ্যে চলে আসি। গল্পটা যিনি লিখেছেন তার নাম হচ্ছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। সৈয়দ মুস্তাফা সিরাজ। এই সৈয়দ মুস্তাফা সিরাজ 14ই অক্টোবর 1930 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ জেলার খোসবাসপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন। পিতার নাম সৈয়দ আব্দুর রহমান আর মাতার নাম ছিল আনোয়ারা বেগম। এই সৈয়দ মুস্তাফা সিরাজ 1950 সালে সাপ্তাহিক দেশ পত্রিকাতে, দেশ পত্রিকা সপ্তাহে প্রকাশ পেত, সেই পত্রিকাতে তার কবিতা প্রথম প্রকাশ পেয়েছিল। তিনি কবি হিসাবে আত্মপ্রকাশ করেন। কবিতার নাম ছিল শেষ অভিসার। তারপর 1962 খ্রিস্টাব্দে তার প্রথম গল্প প্রকাশ পেল ভালোবাসা ও ডাউন ট্রেন, দেশ পত্রিকাতে। আর থেমে থাকতে হয়নি। আনন্দবাজার পত্রিকা ভেসে চাকরি পাওয়ার পর থেকে তার লেখার শেষ নেই। প্রচুর লিখেছেন, গল্প, উপন্যাস, নাটক, কবিতা, অনেক কিছুই লিখেছেন। তার লেখার শেষ নেই। লেখার জন্য এত সুন্দর লেখার গঠনগত রীতি, ভাষার কারুকার্য, ছন্দ অলঙ্কার ব্যবহারের যে তার দক্ষতা, এই সমস্ত কিছুর প্রতি লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গ সরকার 1994 সালে সৈয়দ মুস্তাফা সিরাজকে বঙ্কিম পুরস্কারে ভূষিত করেন। এছাড়া অনেক মানুষ উপন্যাসের জন্য একাডেমি পুরস্কার পান, বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার পান 2010 সালে। অসংখ্য পুরস্কার লাভ করেছিলেন। অবশেষে 2012 সালে মারা গেলেন ঠিকই, 4 সেপ্টেম্বর। তার অমর সৃষ্টি সাহিত্য কৃতি রয়ে গেল। এখন আসা যাক ভারতবর্ষ গল্পটি। এই গল্পটি দেজ পাবলিশ থেকে প্রকাশিত হয়। দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছিল। 50টি গল্প সংকলন, সৈয়দ মুস্তাফা সিরাজের 50টি গল্প সংকলন, সেখান থেকে এই গল্পটি সংগৃহীত, সেরা 50টি গল্প সংকলন থেকে। সৈয়দ মুস্তাফা সিরাজ যেভাবে একটি পল্লী বাংলার, একটি অনুন্নত বাংলার প্রাকৃতিক পরিবেশকে যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, তা সত্যই প্রশংসনীয়। এই সৈয়দ মুস্তাফা সিরাজ ভারতবর্ষের মানুষের যে দুরবস্থা, ভারত মাতার যে দুরবস্থা, ভারতবর্ষের মানুষ যে দিনের পর দিন অধঃপতনে চলে যাচ্ছে, যেখানে মায়ের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে, বেঁচে থাকাকালীন মাকে কোনো শ্রদ্ধা নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই, কোনো রকম খেতে দেওয়া নেই, কিন্তু মরে যাবার পর মায়ের অংশকে নিয়ে টানাটানি, ভাগাভাগি, ভাই ভাই মারামারি, খুনোখুনি, লুটতরাজ চলছে। সেই দৃশ্যকে অবলম্বন করে ভারতবর্ষ গল্পটা লেখা হয়েছে। সেই ভারতবর্ষ গল্পে লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ তিনি কি দেখিয়েছেন আমরা একটু দেখব। দেখো, হঠাৎ করে গল্পটা শুরু হচ্ছে। আমরা জানি ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষ হয়ে যাবে। এই গল্পে লেখক কি দেখিয়েছেন একটু দেখো। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার।
যেখানে নিচের সড়ক বাঁধ গেছে সেখানে বাজার গড়ে উঠেছে, কোন জায়গাটা উল্লেখ করা নেই। পেছনে গ্রাম, ঘন বাঁশ বনে ঢাকা। দেখো গ্রামেতে বিদ্যুৎও নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ ধরা পড়ে। যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক যুবতী, পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি দেশীয় বস্ত্র শিল্পের কথা উল্লেখ করা হচ্ছে। লেখক উল্লেখ করছেন পল্লী বাংলার প্রকৃতির কথা, লেখক উল্লেখ করছেন ভারতবর্ষের মানুষের কথা, যে মানুষরা বাংলায় থেকে বাংলার দিকে বসবাস করে বাঙালির খাঁটি পোশাক পরছে স্বাধীন ভারতবর্ষে। যে বিমর্ষ সভ্যতা, সেই সভ্যতার দৃশ্য লেখক তুলে ধরছেন এই গল্পের মধ্য দিয়ে। একটা বাজারের কথা তুলে ধরছেন, বাজারটা কেমন, বাজারের পরিবেশটা তুলে ধরছেন, বাজারের পরিবেশটা কেমন। বাজারে সব আছে, কিন্তু বিদ্যুৎ বাজারে আছে, বাজারে বিদ্যুৎ আছে কিন্তু সভ্যতা বিমর্ষ। বাজারে আর কি আছে, আর কি আছে? 3টে চায়ের দোকান আছে, শর্ট কোশ্চেনে পরে চায়ের দোকান ছিল, 3টে চায়ের দোকান। 2টো সন্দেশের দোকান, শর্ট কোশ্চেন দেয় বাজারে কটি সন্দেশের দোকান ছিল। 3টে পোশাকের দোকান, বাজারে কটি পোশাকের দোকান? 3টে। একটি মনোহারির দোকান, মনোহারি দোকানকে বলা হয়, আর 2টো মুদিখানা দোকান। বাজারে এগুলো ছিল। আর একটা আড়ত ছিল, একটা হাস্কিং মেশিনের কল, অর্থাৎ ধান কল, খোসা ছাড়াবার কল, তিল কল, বাদাম কল, এসব হাস্কিং মেশিনের কল একটাই ছিল। তার পেছনে ইটভাটা ছিল, ইটভাটা। চারপাশের লোকেরা বাজারে আসে, গ্রামের লোকেরা সবাই আসছে বাজারে। রাত 9টা অবধি বাজার জমাটি ভাব আছে, তারপর সব ফাঁকা। গ্রাম 9টার মতো ফাঁকা হবেই। আবার শীতকাল, এই গল্পটা আমরা দেখবো, একটু পরে দেখবো। শীতের পুরো দৃশ্য তুলে ধরা আছে। চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে, রাত 9টা অবধি জমাটি ভাব থাকে, তারপর সব ফাঁকা। শুধু কিছু আলো জ্বলে, আর ওই আলোর উপর থেকে যে ছায়াটা পড়ছে নেড়িকুত্তার গায়ের ওপরে, আর নেড়িকুত্তার ছায়াগুলো দেখতে পাওয়া যায় পিছনে ওপরে। মাঝে মাঝে ট্রাক চলে যেত শহরের দিকে, তারপর সব চুপচাপ। বাঁকের মুখে একটা আদ্যিকালের বট গাছ রয়েছে, সেই বট গাছে পেঁচার ডাকের স্তব্ধতা অন্তর্গত বলে মনে হয়। দেখো একটু আগে বলছিলাম শীতকালের কথা, দেখো লেখা আছে সময় ছিল শীতের। বাজারে উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ ধরে। তারপর আকাশ ধূসর হয়ে গেল, হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ়বাংলায় শীত খুব ঠান্ডা, অর্থাৎ জাঁকালো। বৃষ্টি হলে সেই শীতটা খুব ধারালো হয়ে যায়। ভদ্রলোকেরা শীতকালে বৃষ্টি বলে পৌষ বাদলা, ছোটো লোকেরা বলে ডাউর। সরকার খুব পরীক্ষা দেয় শীতকালে বৃষ্টিকে ভদ্রলোকেরা কী বলে, ছোটো লোকেরা কী বলে। ভদ্রলোকেরা বলে পৌষ বাদলা, আর ছোটো লোকেরা বলে কি ডাউর। বৃষ্টির সঙ্গে জোরে বাতাস বইলে তাই সেটাকে বলা হয় ফাঁপি। আর এই ভারতবর্ষ কাহিনীটা যে সময়ের, সেটা হচ্ছে ফাঁপির সময়ে, অর্থাৎ শীতকালে জোরালো বাতাস দিচ্ছিল সেই সময়কার। তখনও মাঠে ধান কাটা হয়নি, ফাঁপি শুরু হয়ে গেছে, শীতকালে বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হয়ে গেছে। তাই এই অকাল দুর্যোগ, লেখকের ভাষায় অকাল দুর্যোগ, স্বাভাবিক চাষে ক্ষতি হয় প্রচণ্ড। তাই লোকের মেজাজ গেল বিগড়ে, গ্রাম বাংলার লোক মেজাজ বিগড়ে গেলে গ্রাম বাংলার লোকেরা কাউকে ছাড়ে না, গালাগালিতে ভূত বাকি দেয়। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদ ঝলমলে একটা দিনের। আর ঈশ্বরকেও ছেড়ে কথা বলছে না, মুণ্ডুপাত করতে থাকেন আল্লাহ ভগবানের। 2 সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, এই 2 সম্প্রদায়কে দেখব। মায়ের প্রতি কত ভক্তি, কত ভালোবাসা, সেটা আমি লক্ষ্য করবো, একটু পরেই লক্ষ্য করবো। যেমন এই আল্লাহ ভগবানের মুণ্ডুপাতা করে দিয়েছে এই সম্প্রদায়ের মানুষরা। শেষ অবধি ক্ষিপ্ত কোনো এক যুবক চাষি চেঁচিয়ে বলে উঠল, ওরে মাথার উপরে কেউ নেই রে, মাথার উপরে কোনো শালা নেই রে, কেউ নেই। ভাষা কি সুন্দর ভাষা বলে দিচ্ছে, গ্রাম বাংলার মানুষের ভাষা লেখক তুলে ধরছেন সহজ সরল ভাষায় আমাদের সামনে। কেউ নেই, সত্যিই কেউ নেই মাথার উপরে। তাই যখন যা খুশি করা যায় সেরকম কিচ্ছু অবকাশ নেই। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাদে মারামারির উপক্রম হয়ে যায়। এমন তর্ক মারামারি শুরু হয়ে গেল, উপক্রম। তর্কের কোনো প্রসঙ্গও নেই, অপ্রসঙ্গও নেই, মজা তর্ক, একটা কিছু পেলেই হলো। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামে ঘরে বসে কারো সময় কাটে না। সবাই চলে আসে এই ছোট্ট সভ্যতার উনুনটার পাশে, হাত পাশে টেবিতে, চায়ের দোকানে উনুন, সবাই সেখানে এসে গল্প গুজব করতে এসে গেছে। এইটুকুই তো তখন সুখ। এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতে নানা কথা আলোচনা হয়। অলস পুরো দিন তো কাটতে চায় না, সময় কাটতে চায় না, বৃষ্টি হচ্ছে, কাজ নেই।
তাই চায়ের দোকানে বসে বসে সবাই ওই নানা গল্প করছে, কোনো প্রসঙ্গ নেই অপ্রসঙ্গ নেই, যা খুশি একটা প্রসঙ্গ পেলেই হলো। কি না, বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী আলোচনা হচ্ছে, বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আলোচনা, আলোচনা হচ্ছে গায়কদের নিয়ে, আলোচনা হচ্ছে ইন্দিরা গান্ধীকে নিয়ে, আলোচনা হচ্ছে মুখ্যমন্ত্রীকে নিয়ে, এমএলএদেরকে নিয়ে, কিংবা গ্রামের কোনো অশিক্ষিত, গ্রামের কোনো পিছিয়ে পড়া একটা নাগরিক সোনাবাবু, তাকে নিয়ে আলোচনা চলছে। ওই আলোচনার মধ্যেই চলছে, জোর কথা কাটাকাটি হয়, তর্ক চলে, আর চাওয়ালার খুব বিক্রি বেড়া বাড়ে, স্বাভাবিক। আর চাওয়ালা খুব খুশি, ধানের মরশুম, সে জানে আজ না হয় কাল পয়সা পাবোই, তাই ধার দিয়েই চলে, তাই ধারের অঙ্ক বেড়ে যায়। একটা বড় কোশ্চেনের পরীক্ষায় পড়ে, ধারের অঙ্ক কার কেন বেড়ে যায়। চায়ের দোকানদারের ধারের অঙ্ক বাড়ে, চায়ের দোকানের নামটা পরে পাবো, চাওয়ালার নাম জগা, ধার দিয়েই চলে, যে জানে ধান উঠলে পয়সা পাবো, তাই যত কিছু খেয়ে যায়, আর যত লোক তর্ক করবে, তত গলা ব্যথা করবে, তত চা খাবে, এটাই চাওয়ালা খুশি। ঠিক সেই সময় চায়ের দোকানে একটা বুড়ি এলো। এই বুড়ি হচ্ছে ভারত মায়ের প্রতীক। ভারতবাসীর সন্তানরা, ভারত মায়ের সন্তানরা ভারত মাকে কত ভালোবাসে, যে কোনো বাড়ির সন্তানরা তার মাকে কত শ্রদ্ধা করে, ভক্তি করে, ব্যতিক্রম দু একটা ছাড়া। সেই দৃশ্যগুলো এই ভারত মায়ের প্রতীকের মধ্য দিয়ে লেখক তুলে ধরেছেন। ওই বুড়িটার একটু দৈহিক গঠন বা তার চালচলন আচরণ লেখক দেখাচ্ছেন। থুতথুরে ভিখারি পুজো বুড়ি, রাক্ষসে চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরে আছে পরনেতে, গায়ে জড়ানো একটা চিটচিটে তুলোর কম্বল, হাতে একটা বেটে লাঠি, পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। খয়া খড়গুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। তর্কের মধ্যে চায়ের দোকানে এসে সে ঢুকলো এবং চা চাইলো। তাকে দেখে সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো, সেটাই সবাইকে অবাক করেছিল। কোনটা? ওই বুড়ি কি করে দুর্যোগে বেঁচে পড়তে এলো। সবাই বসে আছে, তখন বুড়ি আসছে, সবাই তর্ক করছে নানা প্রসঙ্গ নিয়ে, যা বুড়ি এসে গেছে তর্ক থেমে গেল। চায়ের দোকানে গল্প করছে, সেই সময় একটা বুড়ি এলো। পরীক্ষায় কোশ্চেনটা আসে, সেই সময় এলো একটা বুড়ি। কোন সময় বুড়ি গেল? বুড়ির দৈহিক গঠনের বর্ণনা দাও, তার পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও, এটা ওখানে পেলাম, এগুলো লিখতে হবে। বুড়ি খুব চা আরামে গিলল। ভাষা সহজ সরল ভাষায়, গ্রামের মানুষজন কীরকম ভাষায় কথা বলে, গিলল, পান করলো নয়, খেলো নয়, গিলল। বুড়ি খুব আরামে চাটা গিলল, গিলে সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বললো না। কি দরকার, পরে ছেলে বলতে যাবে কেন? তখন একজন জিজ্ঞাসা করলো, ও বুড়ি, তুমি কোত্থেকে এলে গো? বুড়ি কিন্তু বড্ড মেজাজি, গজগজ করে জবাব দিল, সে কোথায় তোমাদের কাজ কি বাছাড়া, তোমাদের সে কথায় কাজ কি বাছাড়া। ওরা হেসে উঠল, কারণ ভারতবর্ষের মানুষ একটু প্রসঙ্গ পেলেই হেসে ওঠে। কাউকে রাগিয়ে মজা পায়, কাউকে খেপিয়ে মজা পায়, কাউকে ব্যঙ্গ করে মজা পায়, বিদ্রুপ করে মজা পায়। তাই বুড়িকে ব্যঙ্গ বিদ্রুপ করে খাপিয়ে লাগিয়ে মজা পাচ্ছে। বলছে গজগজ করে হেসে উঠল, বলছে ওরে বাবা, ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে। এই কথা শুনতেই দিয়ে গেল, আমাকে টাট্টু বলা, আমি টাট্টু ঘোড়া, আমি ঘোড়ার মতো এখন চলতে পারি, আমি ঘোড়ার মতো এখন হাঁটাচলা করতে পারি না ছুটতে পারি, আমার টাট্টু বলছিস? তখন বুড়ি রেগে যেয়ে বলছে, তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার কিন্তু কথা বলবে না। আমি যেখানে থাকি না কেন, যেখান থেকেই আসি, লোকের খিগা তোমরা কাজের সমাজের কথা বলছো। ওদের মধ্যে একজন বললো, ও বুড়ি, তুমি কোথায় থাকো? ওরা এই কথা জিজ্ঞাসা করছে। আমাদের গ্রাম বাংলার মানুষদের দেখে থাকি আমরা, যে একজন রাগি দেয়, বাকিদের ঠান্ডা করার চেষ্টা করে। তার কাজ হচ্ছে রাগানো, আর বাকিদের কাজ ঠান্ডা করা। কিন্তু ওদের মধ্যে একটা প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে যে রাগাবেই, এটা ঠান্ডা করবেই। কেমন এরকম দৃশ্য চলছে। তখন বুড়ি রেগে যে বলছে, কেন, কোত্থেকে আসো, তোদের কি, তোদের মাথায় যা বলেছে তুমি কোত্থেকে, তুমি থাকো কথা জিজ্ঞাসা করছো আর কি। তখন বুড়ি বলছে, তোদের মাথায় থাকি। বলেই সে কী করলো, কম্বলের ভেতর থেকে একটা ন্যাগড়ায় বাঁধা পয়সা খুলতে লাগলো, তারপর চায়ের দাম মিটিয়ে দিয়ে আবার রাস্তায় নামলো। লোকেরা চেঁচিয়ে উঠলো, রে চায়ের দাম বুড়ি নিজে যাচ্ছে, কেউ কিছু বললো না, কেউ চায়ের দামটাও দিল না, কেউ বললো না বুড়ি তুই ভিজে গেছো, এই মুন্ডে মাসে হাত পা সেকে নাও, কেউ বললো না বুড়িমা তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি এখানে বসো, বুড়িমা আমাদের ওখানে শিবতলা আছে, তুমি সেখানে আটচালে থাকবে, কেউ বললো না আমাদের ওখানে
দলিল আছে, তুমি দলিলে গিয়ে থাকবে। কেউ বললো না আমাদের ওখানে আশ্রয় আছে, আমাদের ওখানে একটা সুন্দর থাকার জায়গা রয়েছে, সেখানে থাকবে। অথচ বুড়ি যা নেমে গেল চায়ের দাম মিটিয়ে, কেউ তো মেটালোই না চায়ের দামটা। তখন সবাই ব্যঙ্গ করতে লাগলো, মরবে রে, বুড়িটা নিঘাত মরবে। তখন বুড়ি প্রত্যুত্তর জবাব দিল যে তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক, আমি কেন মরতে যাব? তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক। এইভাবে বুড়ির চায়ের দোকানে আসা এবং চায়ের দোকান থেকে চলে যাওয়া সেই দৃশ্যর প্রেক্ষাপটটা সমাপ্ত হলো। আর পরের ভিডিওতে বাকি অংশটা আসছি। ভালো লাগলে বন্ধুকে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টও করে দিও। গুড বাই।